৯৮ বছর বয়সে মহাশ্বেতা দেবী সজ্ঞানে চোখ বুজলে ওনার তথাকথিত আত্মীয় স্বজনেরা শোকের চেয়ে যেন স্বস্তিই পেলেন বেশি। পরলোককথা নিজেও বেশ কিছুকাল যাবৎ বুঝতে পেরেছিলেন একটা বয়সের পর বেঁচে থাকাটা নিরর্থক, বোঝার মতো নিরুপায় অপরাধ। স্বামী অঘোরনাথের মৃত্যুর পর ৩ ছেলে ১ মেয়ে, বড় বৌমা, এছাড়াও আশ্রিত পরিজন, বেশ কিছু পরিচালক পরিচালিকা নিয়ে বিশাল পরিবার এবং প্রভূত সম্পত্তি রক্ষা সমস্ত কিছু শক্ত হাতে সামলেছিলেন মহাশ্বেতা, সবার বৌরানী। বড় ছেলে ছাড়া বাকি সন্তানেরা তখনও অপরিণতই। মৃতভাষিনী মহাশ্বেতা ছিলেন অপরূপা ব্যক্তিত্ব সম্পন্না। পরম স্নেহ মমতা সহ কঠোর শাসনে ছেলেমেয়েদের বড় ও সুপ্রতিষ্ঠিত করেছেন। মেয়েকে সুযোগ্য পাত্রস্থ করেছেন যথাযথ মর্যাদায়। মৃত্যুর কিছুদিন আগে তিনি ছেলেমেয়েদের ডেকে পারিবারিক বন্ধু উকিলবাবুর সাহায্যে সবাইকে সমপরিমাণ অর্থ সম্পত্তি ভাগ করে দিয়েছেন। তার অবর্তমানে গৃহদেবতার সেবা ও সমস্ত কর্মচারীদের মাসিক ভাতার সুবন্দোবস্ত করে গেছেন। এমন সুব্যবস্থাতেও ছেলেমেয়েরা তৃপ্ত নয় হেতু মহাশ্বেতার ঘরে পুরনো আমলের সিন্দুকটি, যা খোলার নম্বর ও চাবির হদিশ মহাশ্বেতা ছাড়া জানেন শুধু উকিলবাবু। মহাশ্বেতার প্রচুর গয়না সব বৌমা, মেয়ে, নাতি নাতনিদের মধ্যে সমবন্টন করে দিলেও সবার দৃঢ় বিশ্বাস তাদের প্রাপ্য আরও অনেক কিছুই আছে ওই সিন্দুকটিতে। উকিলবাবু জানিয়েছেন বৌরানীর নির্দেশ অনুযায়ী নিয়মভঙ্গের পরদিন তার ঘরের সিন্দুকটি খোলা হবে। কটা দিন ছেলেমেয়েদের কাটল অধীর আগ্রহে, নানান জল্পনা কল্পনায় সিন্ধুকস্থিত সম্পত্তি নিয়ে। একটিবারও তাদের মায়ের কথা, তার অবদান, ভালোবাসা, সাহচর্যের স্মৃতিগুলোর স্থান পায়নি তাদের আড্ডা, গল্প ও আলোচনায়। সবার সুখ দুঃখে, যে কোনো বিপদের সমস্যায় আগলে রাখা, সঙ্গে থাকা মানুষটিকে একবারের জন্য স্মরণ করে দুফোঁটা চোখের জল বা দীর্ঘশ্বাসটুকুও ফেলল না কেউ। বোধ করল না তার অভাব একমাত্র কর্মচারী, পরিচালক ও পরিচালিকারা ছাড়া। নির্দিষ্ট দিনে সবাই জমায়েত মহাশ্বেতা দেবীর ঘরে, টান টান উত্তেজনায়। উকিলবাবু চাকা ঘুরিয়ে চাবি দিয়ে সিন্দুক খুললেন। চন্দন কর্পূর মিশ্রিত বহুদিনের আবদ্ধ পুরনো স্মৃতির এক আশ্চর্য গন্ধ জমে থাকা গোপন দীর্ঘশ্বাসের মতো ছড়িয়ে যেন জড়িয়ে নিল সবাইকে। ঘিরে দাঁড়ালো সন্ততিরা, ঝুঁকে পড়ল সিন্দুকের লুকানো সম্পদ দেখতে। উকিলবাবু বললেন সবাইকে জায়গায় বসতে। ভেতরের সমস্ত জিনিস বার করে উনি সবার সামনেই রাখলেন। অগত্যা তাই বসল সবাই। এক এক করে বেরোতে লাগলো মহাশ্বেতার বহুকালের যত্নের আদরে আগলে রাখা সম্পত্তিগুলো। বেশ কিছু ছোট্ট বাচ্চাদের জামা প্যান্ট, হাতে বোনা সোয়েটার, ফ্রক, একটি পাটে পাটে ফেসে যাওয়া বেনারসি জোড়, একটি পাঞ্জাবি ও শাল, একটি সুন্দর কারুকার্যের ভেলভেটের বটুয়া, যেটা দেখেই মেয়ে বৌমারা উৎসুক হয়ে উঠল বটে। কিন্তু তাদের উৎসুককে জল ঢেলে দিয়ে বেরোলো ঝুরঝুরে শুকনো, অধিকাংশই ঝরে যাওয়া দুটো ফুলের মালা। ছেলে মেয়েদের অবাক করে দিয়ে বেরোলো ওদের ছোটোবেলায় স্কুলে পড়াশোনায় বা খেলায় পাওয়া প্রাইজ, মেডেল, সার্টিফিকেট, যেগুলোর কথা ওরা মনেই রাখেনি। শেষে বেরোলো কিছু পাণ্ডুলিপি আর একটি খাতা। উকিলবাবু এতক্ষণ নীরবে ওনার কাজ করছিলেন। এবার সবার দিকে চেয়ে বললেন, সিন্দুকের এই খাতাটির কথাই শুধুমাত্র বৌরানী আমায় জানিয়ে বলেছিলেন আজ তোমাদের এটা পড়ে শোনাতে। তোমাদের শোনার প্রয়োজন, হয়তো উপকৃত হবে। সন্ততিরা এতক্ষণে নিরাশার চরম সীমায়। এখন আবার কি শুনতে হবে ধৈর্য ধরে ভেবেই ক্লান্ত হয়ে পড়ল যেন। তবুও উকিলবাবুকে এখনও ওদের প্রয়োজন ভেবে বসে রইল শোনার জন্য। উকিলবাবু পড়তে শুরু করলেন, আমার এই লেখা যখন তোমরা শুনবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে। আজ তোমরা জানতে পারবে কিছু না জানা কথা। আমি তোমাদের মা হলেও তোমরা কেউই আমার গর্ভজাত সন্তান নও। তবে আমি কখনো তোমাদের আপন সন্তান ভিন্ন কখনো অন্য দৃষ্টিতে দেখিনি। তাই তোমরাও আজকের আগে কখনো জানতে বা বুঝতে পারোনি যে আমি তোমাদের গর্ভধারিণী নই। তোমাদের বাবা যখন আমাকে বিয়ে করেন
তখন তোমরা একেবারেই অবোধ শিশু। তোমাদের বড় দাদা তখন সবেমাত্র 4 বছরের, আর তোমার ছোট বোন 5 মাসের। মেয়ের জন্য এমন বড় ঘরে বিয়ে আমার দরিদ্র বাবা মার কাছে পরম প্রাপ্তি। আমাদের সমাজে, বিশেষত তখনকার দিনে, পাত্রীর মতামত কেউ জানতে চাইতো না। বিয়ে হয়ে এসে এ বাড়িতে শ্বশুর শাশুড়ির ছবি দেখলেও তোমাদের মায়ের কোনো ছবি দেখিনি কখনো। ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন উনি সব চিহ্ন পুড়িয়ে ফেলেছেন, আর ভবিষ্যতে এই প্রসঙ্গ যেন আমি না তুলি। পরে জেনেছিলাম তোমাদের গর্ভধারিণী তোমাদের বোনের জন্মের 2 মাসের মাথায় গৃহত্যাগ করেছিলেন অন্য কারুর সাথে। শুরু হলো আমার নতুন জীবন। ক্রমে বুঝেছিলাম আমার স্বামী এ সংসারে এনেছিলেন মূলত তোমাদের মায়ের অভাব পূর্ণ করতে ও ওনার সংসারের প্রয়োজনের কারণে। পুতুলের মতো তোমাদের পেয়ে আমার আক্ষেপ অনেকাংশে লাঘব হলেও নারীর বিবাহিত জীবনে ভালোবাসা বিনিময়ের যে অনাঘ্রাতা স্বপ্ন থাকে তা চির অপূর্ণই রয়ে গেল। আজ তোমরাও বড় হয়েছ, আমিও তোমাদের ধরাছোঁয়ার বাইরে, তাই সব না হলেও কিছু কথা তোমাদের জানা দরকার মনে করেই এই লেখা। এ বাড়িতে আসার পর তোমাদের মা ডাকে আমার মন প্রাণ ভরে গেলেও 4 বার আপন ভ্রূণনাশ করাতে আমি বাধ্য হয়েছিলাম। দেহে মনে আমার সেই যন্ত্রণা বর্ণনাতীত ছিল। নিজের সন্তান হলে যদি তোমাদের অযত্ন করি, তাই আমার সন্তান ধারণ নিষিদ্ধ ছিল। পড়াশোনায় আগ্রহ আমার চিরকালের। একটু আধটু আপন মনে লিখতে ভালোবাসতাম, ওটুকুই আমার মুক্ত আকাশ। একদিন তোমাদের বাবা দেখেছিলেন, বলেছিলেন সংসারী মেয়ে মানুষের এসব উচ্চবৃত্তি ভালো নয়, সংসার সন্তানের অবহেলা হয়। তখন আমার ছোট্ট মেয়েটাও বছর 12। আমি তাড়াতাড়ি বলতে গেলাম, না না, বাচ্চারা ঘুমোলে সব সেরেই আমি। কঠিন স্বরে বললেন, আমি তোমার কাছে কোনো উত্তর তো চাইনি, যা বলার বলেছি। এর কদিন পর আমার লেখার খাতাটার খুঁজে পাইনি কোথাও। অভিমানে, দুঃখে, রাগে লিখিনি কিছুদিন। তারপর আবার একটা খাতা আনিয়ে লিখতে শুরু করলাম। একদিন আমার একলা নির্জন দুপুরের লুকিয়ে রাখা সঙ্গী খাতাটাকে আর পেলাম না। তার বদলে পেলাম স্টোররুমের মাটিতে আমার আবেগ পোড়া খানিকটা ছাই। তাও লিখতাম আমি লুকিয়ে লুকিয়ে। কেন তা সত্যিই জানি না, অনেক না জানার মতো। শুধু জানি উপলব্ধি করেছি নিজের ভালোবাসাগুলোকে নিজেকেই আড়ালে লালন পালন করতে হয় ভেতর ঘরের সিন্ধুকে। কারণ আমরা ভালোবাসি আত্মতৃপ্তির জন্য। কেউ মূল্য দিক না দিক, ভালোবাসাটা রয়ে যায় একান্ত গোপনে, হয়তো কখনো আপন অগোচরেই, অন্য নামে ছদ্মবেশে। যেমন আমায় তিনি ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী মনে করলেও আমি তো তাকে ভালোবেসেছিলাম। তিনিও কি কণামাত্র বাসেননি? তবে এমন দাবি, অধিকারবোধ কোথা থেকে এলো? ভালো না বাসলে অভিমানের মতো দাবি বা অধিকারবোধ জন্মায় কি? তোমরা নিশ্চয় ভীষণ রকম নিরাশ হয়েছ এই সিন্ধুকে তোমাদের আশানুরূপ কিছু না পেয়ে। আমার প্রতি তোমাদের বিবাগ বিতৃষ্ণা আরও বেড়েছে। কিন্তু বিশ্বাস করো, কানায় কানায় পরিপূর্ণ আমার এই সিন্ধুক শ্রেষ্ঠ ঐশ্বর্যে, শুধু ভালোবাসা দিয়ে। ওই যে দেখছো ছোট্ট ছোট্ট জামা প্যান্ট সোয়েটারগুলো, ওগুলো তোমাদের। ওগুলোতে জড়িয়ে আছে আমার ছেলেমেয়ের শৈশব স্পর্শ, আধো আধো স্বরে আমার প্রথম মা ডাক শোনার অনির্বাচনীয় তৃপ্তি, তোমাদের গায়ের মিষ্টি গন্ধ, তোমাদের বড় হয়ে ওঠা স্বাভাবিক নিয়মেই বদলে দিয়েছে তোমাদের, আমার থেকে দূরে নিয়ে গেছে তোমাদের এক এক করে। কিন্তু আমি আগলে রেখেছি এইভাবেই আমার সন্ততিদের সান্নিধ্যটুকু। আমায় তোমাদের সেদিনগুলোতে ভালোবেসে আঁকড়ে থাকাটুকু তো নিখাত ছিল বলো। তোমরা স্কুলে ভর্তি হলে, পড়াশোনায় খেলায় ভালো রেজাল্ট করে যখন প্রাইজ মেডেল নিয়ে ফিরতে, ছুটে এসে আমায় দেখাতে, আমার ভেতরটা ভরে উঠত গর্বে। মনে হতো কোনো ফাঁকি তো নেই আমার জীবনে। কালো প্রবাহে ওসব তোমাদের কাছে মূল্যহীন হয়ে গেলেও আমার কাছে তো এসব চির অমূল্য। ওই যে শুকনো তন্তুসার মালা দুখানি, বেনারসির জোড়, আমাদের বিয়ে, আমার স্বামীর সাথে আমার প্রথম বন্ধনের প্রতিশ্রুতি ওতে জড়িয়ে। জানি না ওতে দাতার ভালোবাসা কতখানি ছিল, তবে গ্রহীতার প্রেমাবেশে ফাঁকি ছিল না কোনো। এও যে ভালোবাসা,
অস্বীকার করি কি করে বলো? ওই যে পাঞ্জাবি আর শালখানি, ওনার শেষবারের মতো ব্যবহৃত পোশাক, ওতে ওর স্পর্শ গন্ধ আজও পাই আমি, জানো। আর এই যে কাগজগুলো, এসব আমার একান্ত অনুভবের আখর যাপন, নিতান্তই তুচ্ছ মূল্যহীন জানি, কিন্তু এরা যে আমার গোপন কান্নাহাসির শব্দগাথা, আমার একলা যাপনের শব্দহীন অনুকরণ, আমার একান্ত ভালোবাসা। এই সিন্দুক ভরা ভালোবাসার কাছে যে কোনো ঐশ্বর্য তুচ্ছ নগণ্য। ভেবে দেখো তোমরা, যত ঐশ্বর্য বিষয় সম্পত্তি আমাদের থাকুক না কেন, যাওয়ার সময় ওই 2.5-3 ফুট জায়গা আর 1 ফালি সাদা কাপড় ছাড়া সাথে আর কিছুই থাকবে না। এটুকুও অবসানের অবশেষে ফেলে যেতে হবে। সঙ্গে যাবে শুধুমাত্র হয় আত্মীয় পরিজনের ভালোবাসা সিক্ত বেদনাশ্রু, নয়তো আপন বিদায়ের স্বস্তির নিঃশ্বাস। তাই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রেখো ভালোবাসায়, সহমর্মিতায়। অপ্রাপ্তির থেকে প্রাপ্তির হিসেব রাখলে দেখবে তোমাদের মধুকরী ঝুলি উপচে পড়ছে। আরেকটি কথা, এই আনন্দপুর গ্রামে কোনো হাসপাতাল নেই, তাই এই বাড়ি আমি একটি হাসপাতালের জন্য লিখে দিয়েছি। সবাই ভালো থেকো তোমরা। খাতা বন্ধ করলেন উকিলবাবু। ঘর জুড়ে কি ভীষণ এক নিঃস্ব নিস্তব্ধতা যেন গুমরাতে থাকলো। সে নেই গো। প্রত্যেকের চোখে মুখে এই প্রথম তিনি আত্মজন বিচ্ছেদের শোকচ্ছায়া দেখলেন কি? লেখা সংগৃহীত, পাঠে রুম্পা বিশ্বাস।